মিনিমাম আমরা 1 ঘন্টা 15 মিনিট পরে শুরু করায় একটু অনুষ্ঠানের ডেকোরামটা একটু শর্ট হয়ে গেছে। যাই হোক, তারপরে আপনারা যারা আছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার অসমাপ্ত বক্তব্য শেষ করছি। যে কথা বলতেছিলাম যে একই তারিখে গত 29শে আগস্ট দুটি প্রোগ্রাম হয়েছিল। একটি প্রোগ্রাম করেছিল বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ, যেটা আমরা করেছিলাম। আমাদের এখানে কারা অতিথি ছিলেন আপনারা দেখেছেন। ঠিক ওই একই সময়, কারণ ওই অনুষ্ঠানটা কিন্তু স্বাধীনতা শিক্ষক পরিষদের 27 তারিখে ছিল, যার কারণে কিন্তু আমরা 29 তারিখে করেছিলাম। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তাদের কার্ড দেওয়া হয়েছিল তারা 27 তারিখের অনুষ্ঠান করবে। আমরা যখন দেখলাম যে ওরা 27 তারিখে করবে, আমরা ডেটটা 29 তারিখে নির্ধারণ করেছিলাম। কারণ একই দিনে শিক্ষক সংগঠন একই সাথে করাটা এটা একটু দৃষ্টিকটু দেখায় আমাদের কাছেও, প্লাস সাধারণ জনগণের কাছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম তারা 29 তারিখে নিয়ে আসছে। করার কিছু নাই, আমরা তো হল রুম বুক করা থেকে কার্ড দেওয়া সবকিছু নির্ধারণ করা হয়ে গেছে। 29 তারিখে আমরা যে অনুষ্ঠানটা করেছিলাম, ওখানে শিক্ষক আসন ছিল 950। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, আপনারা যে সকল বন্ধুরা গেছেন আপনারা দেখেছেন ওখানে 950 সিট ছিল। কিন্তু আমাদের নির্ধারিত অতিথি ছিল যারা থাকবেন ওখানে শিক্ষক বৃন্দ 1000। আমরা কিছু নির্ধারণ করে দিয়েছিলাম জেলা ভিত্তিক, কেউ 50, কোন জায়গায় 100। যারা কাছে আছে দূরে বলছি আপনারা যা আসবেন। কিন্তু শিক্ষকদের এমন ঢল, যাদেরকে 50 বলছি তারা 100 আসে। বলছি ভিতরে ঢুকতে পারবে না, স্যার ভিতরে ঢুকবো না, বাইরে দাঁড়াইতে। এরপরে 2000-এর বেশি শিক্ষক ওখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের মাননীয় প্রধান অতিথি যখন ঢুকতেছে, যারা ঢুকাইছেন তারা বলছে যে আমরা তো প্রধান অতিথিকে নিয়ে ঢুকতে পারি না নিচ থেকে। এটা ছিল আমাদের উপস্থিতি এবং সেখানে বক্তব্য আপনারা শুনেছেন। পাশাপাশি ওই যে জায়গাটিতে আমি গুনছিলাম, এরকম হলরুমে 110 জন ছিল এবং সে 110 জনও কিন্তু অনুষ্ঠানের ছিল না। তারা দিনভর করেছেন সংগঠনের মিটিং, আর বিকালবেলা 3টায় করেছেন শোক সভার অনুষ্ঠান। আমি গুনছি 110 জন। 110 জন সেখানে মাননীয় মন্ত্রী, উপমন্ত্রী যে বক্তব্যগুলো বলেছে, সেই বক্তব্যগুলো কি ছিল আপনারা শুনেছেন। ওই বক্তব্যগুলো ছিল আমাদের সাথে রুদ্ধদ্বার মিটিং এ যে কথাগুলো ছিল, আমাদের সাথে রুদ্ধদ্বার মিটিং এ কি ছিল। যখন আলোচনা শুরু হইল, ওই অনুষ্ঠানে কিন্তু অনেকেই ওই রুমের মধ্যে ঢুকে গিয়েছিলেন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বললেন যে আপনাদের সভাপতি এবং সম্পাদক ছাড়া বাকি যারা আছেন দয়া করে একটু বেরিয়ে যাবেন, আমরা একটু রুদ্ধদ্বার আলোচনা করব, এরপরে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আমরা কি সিদ্ধান্ত নিলাম। তারপরেও আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, অন্য 2 জন নেতৃবৃন্দ ছিলেন উপস্থিত। আমরা যখন আলোচনা শুরু করলাম, সর্বশেষ কিন্তু আমরা 4টি জায়গায় গিয়েছিলাম। 4টি জায়গার কি ফার্স্ট কন্ডিশন ছিল যে আমাদেরকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করতেই হবে। ওনারা প্রথম আলোচনা শুরুতেই বললেন যে আপনাদেরকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ 1 নম্বর হয়ে গেল। 2, 3, 4-এ কি আসলো? 2, 3, 4-এ আসলো যে এই মুহূর্তে আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং আমাদের যে উৎসব ভাতা, এই জায়গাটিতে অবশ্যই পরিপূর্ণতা আসতে হবে। তোমরা বললেন যে এইটা আপনাদের এই দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। আজকে আলোচনা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমাদেরকে একটা হিসাব দাও, আমাকে কত টাকা লাগবে। তো শুধু হিসাবটা তো মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে হবে। সেই হিসাবটা দেওয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে যেহেতু অভিভাবক হিসেবে মানেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর উপর আপনাদের আস্থা আছে, দয়া করে আপনারা এই সময়টুকু দিবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা হিসাব করে দিব এবং হিসাবের পরে মাননীয় প্রধানমন্ত্রী কি ঘোষণা দেন সেই পর্যন্ত আপনারা এই কর্মসূচিটাকে দয়া করে একটু মুলতবি করবেন। আমরা আপনাদের কর্মসূচি কিন্তু বাদ দিতে বলি না, প্রত্যাহার করতে বলি না, এই ভাষায় কথা বলেছে। আমরা সেখানেও রাজি হয়েছি। যোগে আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হলো এটা যে এই জায়গাগুলো পরিপূর্ণ করতে হবে, জাতীয়করণের ঘোষণা দিতে হবে। যেহেতু কমিটি হয়েছে, আমরা বিশ্বাস করি ওই কমিটিতে আমরা থাকলে অবশ্যই জাতীয়করণের ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিবেন। কারণ
যখন প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে নিয়ে যাওয়া হবে, আমরা বিশ্বাস করি সরকারকে ভর্তুকি দিতে হবে না। শুধু দরকার কি, সরকারের সিদ্ধান্ত দরকার। কি সিদ্ধান্ত? আজকে সরকারি স্কুলগুলো 20 টাকা বেতন নিয়ে পড়া হয়। এখন রাষ্ট্রের সক্ষমতা বেড়েছে, 20 টাকার জায়গায় 50 টাকা বা 100 টাকা নির্ধারণ করবে কিনা এটা সরকার নির্ধারণ করবে। সেশন চার্জ সরকার নির্ধারণ করবে, পরীক্ষার ফি সরকার নির্ধারণ করবে। সুতরাং এইগুলো নির্ধারণ করার পরে হিসাব আসবে যে কত টাকা আর্ন হবে এবং প্রতিষ্ঠানগুলো যে সম্পদ আছে তা থেকে কত টাকা আর্ন করা হবে। এই টাকাগুলো যদি সরকারি কোষাগারে জমা নেওয়া হয়, তাহলে আমরা বিশ্বাস করি সরকারকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য কোনো ভর্তুকি দিতে হবে না, এটি আমাদের বিশ্বাস। কিন্তু হিসাবটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে। ওটা কিন্তু রাজি হলেন। যখন আমরা এই 4 পয়েন্টে রাজি হয়ে গেলাম, এরপরে বললাম যে আমাদের তো আরো অনেক দাবি আছে, সেইগুলো তো টাকা লাগে না। টাকা ছাড়া দাবি কি? টাকা ছাড়া একটি দাবি বললাম, ম্যানেজিং কমিটি। আজকে যদি প্রাথমিক বিদ্যালয় চলে ডিগ্রি পাস সভাপতি দিয়ে, তাহলে আমার স্কুল এবং কলেজ কেন শিক্ষাগত যোগ্যতার কোনো বালাই থাকবে না। আমরা বললেন আমরা ইতিমধ্যেই যেটা শুরু হয়েছে, আমরা বলছি যেটা শুরু হয়েছে ওটা ইন্টারমিডিয়েট পাস আমরা শুনেছি, পত্রপত্রিকা আসছে আমরা দেখছি। কিন্তু ইন্টারমিডিয়েট পাস কলেজ আর হাই স্কুল চালাবে আর প্রাইমারি স্কুল ডিগ্রি পাস চালাবে, এর কারণটা কি? এটা হতে পারে না, এটা অন্যায়। আমরা প্রতিবাদ জানাচ্ছি, অবশ্যই ন্যূনতম ডিগ্রি পাস হতে হবে ওখানে, এটি আমাদের দাবি। পাশাপাশি আরো দাবি কি? আমাদের দাবি হচ্ছে আজকে প্রায় 1 লক্ষ শিক্ষক এনটিএস এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে 500, 600, 900 কিলোমিটার দূরে চাকরি করতেছে। তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন এই চাকরি করতে, শিক্ষকতা পেশায় এসে। কারণ তারা মনে করেছে যে আমরা যদি এই জায়গায় চাকরিটা শুধু পাই, কারণ এই শিক্ষিত সমাজ, বাংলাদেশে বেকার সমস্যা, চাকরির দরকার। চাকরি নিয়েছে আশায়, কি আশায়? যে আজকে যদি আমি সেই পঞ্চগড়ে চাকরি করি কিন্তু আমার বাড়ি বরিশালে, নিশ্চয়ই আমি ট্রান্সফার হতে পারবো। আমরা মনে করি শুধু একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে শুধু ট্রান্সফার ব্যবস্থাটা করে দেওয়া হবে। যেভাবে নিয়োগ দেওয়া হয় গণবিজ্ঞপ্তিতে, একটা বিজ্ঞপ্তি দিবে শুধুমাত্র, যে এই বিজ্ঞপ্তিটি হলো শুধুমাত্র যারা যে স্থানে ফাঁকা স্থান আছে আপনারা শুধু সেখানে এমপিভুক্ত এই শিক্ষকরা, তারা শুধু এই জায়গাগুলো নিজের জেলা অথবা পার্শ্ববর্তী জেলায় শূন্য স্থান থাকলে আপনারা ওখানে আবেদন করবেন। আবেদনের ভিত্তিতে তাদেরকে ওখানে রিপ্লেসমেন্ট করা হবে। আমার যদি 20,000 পদ খালি থাকে, 20,000ই আমার কিন্তু খালি থাকবে। শুধুমাত্র কি হবে, আজকে শিক্ষকরা তার নিজের জেলায় বা উপজেলায় গিয়ে একটু শান্তিতে মা বাবা পরিবার নিয়ে শিক্ষকতা করতে পারবেন। এটি তো সরকারের শুধু একটা সিদ্ধান্তের বিষয়, এই জায়গাতে কোনো অর্থের প্রয়োজন হয় না। এমনি ভাবে যখন আমরা সব কথাগুলো বললাম, ওনারা বললেন যে হ্যাঁ এটাও দরকার, কিন্তু এই সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়, এটা জাতীয় পর্যায়ের দরকার না, এটা মন্ত্রণালয় নিবে। আমরা আপাতত এই 4টি সিদ্ধান্তে একমত হই। এবং আপনারা বললেন যে আপনাদের মধ্যে থেকে কে কথা বলবেন? আমার সভাপতি বললেন যেহেতু আমাদের জেনারেল সেক্রেটারি মুখপাত্র, আমাদের পক্ষ থেকে উনি কথা বলবেন। আর সরকারের পক্ষ থেকে কথা বলবেন মাননীয় উপমন্ত্রী এবং উপদেষ্টা। দলের পক্ষ থেকে কথা বলবেন মানব শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা। এবং কে কি বলবেন, কতটুকু বলবেন, এটিও কিন্তু বিস্তারিত ভাবে ওখানে আলোচনা হলো। আলোচনার মধ্যে দিয়ে, রিহার্সালের মধ্যে দিয়ে আমরা যখন বাইরে আসবো, তার আগে আমি দাঁড়িয়ে আরেকটি কথা বললাম যে মাননীয় মন্ত্রী, আমরা যেহেতু একমত হয়েছি, আমার আরেকটি কথা আছে। কি কথা? এই 22 দিনের আন্দোলনের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, অনেক রকম হয়রানি তাদেরকে করা হয়েছে, পরিপত্র জারি করা হয়েছে, অনুপস্থিতির তালিকা নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এই যে 22 দিন যারা অংশগ্রহণ করেছে তাদের হয়রানি করা হবে। কিন্তু আমরা চাই আপনি আজকে এখানে ঘোষণা দিবেন যারা এই আন্দোলন এবং সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে কোন রকম হয়রানি করা যাবে না। তখন সাথে সাথে উপদেষ্টা মহোদয় বললেন যখন সমঝোতা হয়ে যায় তখন এসব কিছুই থাকে না। আমি সাথে সাথে বললাম মাননীয় উপদেষ্টা, থাকে কেন থাকে? ওই যে আগেই বলেছি একটা জাতাকল আছে, সরকারের পক্ষ থেকে কোনো কিছু করা না হলেও ওই কমিটি নামক জাতাকল কিন্তু বিভিন্ন ভাবে আমাদের শিক্ষক কর্মচারীদের হয়রানি করবেন। অতএব এটির সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে। মাননীয় উপমন্ত্রী বললেন যে ঠিক আছে, এটা ঘোষণার দরকার নাই, আমি সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বলে দিব যাতে কোন রকম হয়রানি করা না হয়। তাহলে কি আমরা আলোচনা কি ছাড়া এমনি রাজপথ থেকে চলে আসলাম?
কিন্তু রুদ্ধদ্বার কথা আমরাই জানি। পরবর্তীতে যে ঘোষণা হয়েছে আপনারা দেখেছেন, আমার মাননীয় উপমন্ত্রী স্পষ্ট বলেছেন, সরকারি এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, সরকারি এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, এগুলা নিরসন করা হবে। কি বলছেন উপমন্ত্রী? যখন আমাদের সাথে সমঝোতা হলো, সেকেন্ড উপদেষ্টা মহোদয় কথা বললেন যে হ্যাঁ, আপনাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। থার্ড, আমার শামসুন নাহার চাপা আপা কথা বলেছে। তাহলে আমরা আলোচনা কার সাথে করলাম? সরকারের সাথে করলাম, সরকার পরিচালনাকারী দল তাদের সাথেও করলাম, এবং আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বের প্রাপ্ত মন্ত্রীদের সাথে করলাম। এবং এটাও আমরা শুনেছি, মাননীয় উপমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব প্রাপ্ত করেছেন যে এদের সাথে আলোচনার জন্য তোমাকে দায়িত্ব দিলাম। তাহলে আমরা কি এমনিতেই আলোচনা ছাড়া রাস্তা থেকে শ্রেণীকক্ষে চলে এসেছি? কখনোই না। এবং শেষ কথাটা বলেছি, এখনো আমরা অনশনে আছি, অতএব আমাদেরকে অনশন ভঙ্গ করাবেন। তখন বলছে যে হ্যাঁ, উপমন্ত্রী বলছে চলেন তাহলে আমি প্রেস ক্লাবের সামনে যাব। কিন্তু ইতিমধ্যে বিকালবেলা আমাদেরকে বলা হয়েছে আপনারা 200-300 শিক্ষক এই পার্টি অফিসের সামনে, মাননীয় উপদেষ্টার অফিসের সামনে আসেন, আলোচনা ফলপ্রসূ হবে। এটা তো আগে থেকেই বোঝা গেছে। আমাদের প্রেস ক্লাবের সামনে রাতে যে শিক্ষক ছিল, সব শিক্ষক কর্মচারী চলে গেছেন ধানমন্ডিতে। আমরা বললাম যে না, এখানে যেহেতু শিক্ষকরা আছে, কারণ ওই সময় তো প্রেস ক্লাবের সামনে শিক্ষক নাই, আলোচনা চলছে ধানমন্ডিতে, শিক্ষকরা তো প্রেস ক্লাবে নেই, আমরাই তাদেরকে ফোন করে ওখানে নিয়ে গেছি। তারপরে আমরা বললাম যে সভাপতি এবং সম্পাদককে যে আপনারা এখানে অনশন ভঙ্গ করেন, আমরা আপনাদের এই অনশন আবার আমরা শিক্ষকদের ভঙ্গ করাবো। এইভাবেই কিন্তু আমরা অনশন ভঙ্গ করে চলে আসলাম। দুর্ভাগ্য কোথায়, ওই দিন কিন্তু 1টা বা 2টার দিকে আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু দক্ষিণ কোরিয়া গেছিলেন। যদি সত্যিকারে মাননীয় মন্ত্রী আমাদের অভিভাবক হতেন, সত্যিকারেই যদি উনি আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে পজিটিভ হতেন, তাহলে নিশ্চয়ই উনি সকাল 10টা থেকে 11টার মধ্যে আমাদের এই আলোচনাটুকু শেষ করেই কিন্তু উনি বিদেশ যেতে পারতেন বলে আমরা বিশ্বাস করি। কিন্তু উনি সেটা করেন নাই। তখনই তো আমরা বুঝে গেছি যে আমাদের অভিভাবকের উপর কতটা আস্থা রাখা যায়। যাই হোক, এটা গেল। সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম 29 তারিখে আমার শাহজাহান আলম সাজু ভাই বক্তব্য রাখলেন। অত্যন্ত ধিক্কার জানাতে হয়, কি বক্তব্য তিনি রাখলেন? আমাদের শ্রদ্ধেয় নেতা কামরুজ্জামান স্যার, যিনি সারাটি জীবন কখনো আপোষ করেন না। কামরুজ্জামান স্যার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন, ঢাকার শহরে তার নিজের একটা ফ্ল্যাগ নাই। আপনারা ভাব কল্পনা করতে পারেন যে ছাত্রলীগের 1 সময় সেক্রেটারি ছিলেন, 1 সময় সভাপতি ছিলেন, এবং যিনি বাংলাদেশ আওয়ামী লীগের 3 বারের এমপি ছিলেন, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ প্রেসিডিয়ামের সদস্য ছিলেন, তার ঢাকার শহরে একটা বাড়ি তো তৈরি করতে একটা ফ্ল্যাগ নাই। এটা কল্পনা করা যায়? 2004-এর যখন সম্মেলন হলো, সেই 2004-এর সম্মেলনে একটি সুন্দর সম্মেলনের মধ্য দিয়ে আমাদের গঠনতন্ত্রে একটি বার আসলো, 65 বছর পর্যন্ত একটি পদে থাকা যাবে, তারপরে উপদেষ্টা পদে চলে যেতে হবে। ঠিক ওই সম্মেলনে কামরুজ্জামান স্যার চলে গেলেন, তার জায়গায় আসলেন কে? যিনি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী। তিনি কে? তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগরীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যিনি স্বাধীনতা অর্থাৎ 75-এর পরে বঙ্গবন্ধু হত্যার জন্য যারা প্রতিবাদকারী, তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন এম এ আউয়াল সিদ্দিকী। এম এ আউয়াল সিদ্দিকী ওই কামরুজ্জামান স্যারের ওখানে স্থলাভিষিক্ত হলেন। ঠিক তেমনি ভাবে 2010-এর সম্মেলনে যখন আবার অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী স্যারের বয়স 65 অতিক্রম হয়ে গেল, ঠিক ওই সম্মেলনে আমাদের সভাপতি নির্বাচিত হলেন কে এম আবুল হাসান ভাই। কে এম আবুল হাসান কে? তিনি হচ্ছেন আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধুর ভাইগনা, আমাদের যুব নেতা মনি ভাইয়ের অত্যন্ত, শেখ ফজলুল হক মনি ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন। সারাক্ষণ যিনি তার সাথে চলতেন এবং একসাথে যুবলীগ করেছে। সেই ছাত্র এবং ঢাকা, তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা হলের বিপি ছিলেন। সেই নেতা হলেন আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর 2010-এর সভাপতি। সাজু ভাই কি বললেন? বললেন আমরা নাকি কামরুজ্জামান স্যারকে বের করে দিচ্ছি, আউয়াল সিদ্দিকী স্যারকেও বের করে দিচ্ছি। আমি সাজু ভাইকে জানতে চাই, আপনি না হলে সারা জীবনের জন্য ম্যান্ডেট নিচ্ছেন, যতদিন বেঁচে থাকবেন আজীবন আপনি সংগঠনে থাকবেন, আজ পর্যন্ত একটা সম্মেলন দেখলাম না।
সুতরাং আপনি এটা ভাবতে পারেন, আমরা শ্রদ্ধা করি আমাদের নেতাদের, যাকে একটি সুন্দর সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে, একটি সম্মেলনের মধ্য দিয়ে আমাদের নেতৃবৃন্দ গঠনতন্ত্র মোতাবেক বিদায় নিয়েছে, আর একজনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। আপনি বললেন তাদেরকে নাকি বের করে দেওয়া হয়েছে, অশালীন যত কথাবার্তা আছে। সুতরাং আমি মনে করি সংযত হওয়া দরকার। শিক্ষক নেতৃত্ব দিতে হলে স্বপ্নভঙ্গ হতে পারে, কারণ শিক্ষক নেতৃত্ব দিতে হলে শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। আপনি আছেন নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য। কেন নিজের ভাগ্য? আজকে যে 10% কর্ত, এর মূল হোতাকে এই সাজানো সাজু সাহেব। আপনারা অনেক সময় দেখেন, আমি তখন কল্যাণ ট্রাস্ট, আমি অবসর সুবিধা বোর্ডের সদস্য ছিলাম, আমাদের কাশেম ভাই তখন কল্যাণ ট্রাস্টের সদস্য ছিলেন। কোনো দিন কোনো মিটিংয়ে 4% অতিরিক্ত কর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজকে চ্যালেঞ্জ করে দিলাম। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে কি, আমরা যখন মিটিংয়ে বসতাম একটি স্বাক্ষর লিপি হইতো, কোনো উপস্থিতি না, 1000 টাকা অ্যালাউন্স পাওয়া যেত, মিটিং অ্যালাউন্স। এটা সিটিং অ্যালাউন্স বলে। সেই সচিব মহোদয় যে আমাদের সভাপতি ছিলেন, ডিজি মহোদয় সহসভাপতি, মন্ত্রণালয়ের আরো যুগ্ম সচিবরা থাকতেন, আমরা যারা সদস্য ছিলাম প্রত্যেকেই 1000 টাকা করে সিটিং অ্যালাউন্স পেত। কোনোদিন 6 মাস পরে একটা মিটিং হতো, অথবা কখনো 3 মাস 4 মাস 5 মাস পরে মিটিং হতো। সেই স্বাক্ষর লিপিটা দেখাচ্ছে, সামনে 1000 টাকা আছে, ওই স্বাক্ষর লিপি দেখাচ্ছে, তারিখের সাথে মিল নাই, স্বাক্ষরের তারিখ একদিন, রেজুলেশন দেখা আর একদিন, এজেন্ডার কোনো খবর নাই, বলতেছে যে এটা থেকে সিদ্ধান্ত হয়েছে। ওকে, যদি আপনি বলে থাকেন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনি এখনো সদস্য সচিব আছেন, আপনি বাদ দিয়ে দেন ওটা। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কখনো শিক্ষকদের নিয়ে খেলা করে না, খেলা করেন আপনি। কেন? আজকে 10% কর্তনের সবচেয়ে বেশি সুবিধাভোগী আপনি হয়েছে। কিভাবে সুবিধাভোগী হয়েছে সেটা আজকে শিক্ষক সমাজ জানে। 10% কর্তনের ব্যাপারে সিদ্ধান্তটা একমাত্র সাজানো সাজু সাহেবের ওই বোর্ডের সিদ্ধান্ত নাকি নিয়েছে, কিন্তু কোনো রেজুলেশন নাই। আপনারা যদি কখনো তাকে প্রশ্ন করেন, যদি সুযোগ হয় তাকে বলবে 10% কর্তন কেন হবে শিক্ষকদের। আমরা বলেছিলাম হ্যাঁ 10% কর্তন হতে পারে, যদি কেবলমাত্র অতিরিক্ত 4% কর্তনের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা আনুপাতিক হারে বৃদ্ধি করা হয়, তাহলে একই সাথে দুইটা প্রজ্ঞাপন হবে, কর্তনের প্রজ্ঞাপন এবং সুযোগ সুবিধার প্রজ্ঞাপন একসাথে হবে। আমি 6% কর্তন করে যে সুবিধা পাবো, আমি 10% কর্তনে সেই সুবিধা পাবো। এটি বাংলাদেশ কেন, সারা বিশ্বেও কেউ এটা মেনে নিতে পারে না। সুতরাং এটিও একটি বিভ্রান্ত ছড়ানোর জন্য করে মাঝে মাঝে, কিন্তু আমরা উত্তর দিই। ওই তখন তো আমরা যখন আমাদের সভাপতি মহোদয় বলবেন, আমরা তো অবসর কল্যাণে 10% ঘেরাও দিছিলাম, কর্তনের পরে 20,000 শিক্ষক নিয়ে জাতীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা গেছিলাম। ওই আমরা তো তখন আপনার মুখে এই কথাটি শুনি নাই যে এরাও ছিল। আজকে নতুন নতুন কথা আবিষ্কার করেন আপনি। সুতরাং আমি বিশ্বাস করি আপনি শিক্ষক নেতৃত্ব দেন, আপনি বলেন আমি ছাত্র লীগ থেকে এসেছি, আসেন, কিন্তু বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ যারা করে তারাও আপনার চেয়ে কম কোনো দিন। আমি তো বললাম বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি 35 বছর ছিলেন, তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি দুটি পদে ছিলেন। সুতরাং বড় আওয়ামী লীগের সাজার কোনো সুযোগ নাই, এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কে কালার দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরে সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আমরা সাধু ভাই সম্পর্কে বাদ দিলাম। মাননীয় মন্ত্রী মহোদয় ওই মিটিংয়ে কি বললেন? মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলছেন সেটা আরো বেশি জঘন্য কথা বলেছেন। মাননীয় মন্ত্রী প্রথম কথাটি ছিল আমরা নাকি সরকারে কে অসহযোগিতা করি। তারপরে কি বললেন? যে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি। এরপরে 3 নম্বর কথা বললেন যে আমাদের নাকি ডাকা হলেও আমরা যাই না। এবং চতুর্থ বললেন বিরোধী দলের আন্দোলনে তালে হাওয়া লাগানোর জন্য নাকি আমরা রাজপথে বসেছিলাম, কারণ ওই সময় বিরোধী দলের আন্দোলন ছিল। এরপরে বললেন আমরা নাকি শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করি। মাননীয় মন্ত্রী, আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাকে আজকে এই অনুষ্ঠান থেকে বলতে চাই, যেহেতু আমার একটা লাইভ হচ্ছে, নিশ্চয়ই আপনি আমার সকল বক্তব্য শুনেন। আপনার প্রথম কথা হচ্ছে আমার প্রেস ক্লাবের সামনে যত শিক্ষক বন্ধুরা বক্তব্য রেখেছে, একটি বক্তব্য সরকারের কোনো বিপক্ষে বক্তব্য রাখে নাই। একজন আমার জাতীয় জনক বঙ্গবন্ধু এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার, এই 3টি জায়গা কখনো বিরোধিতা করে কোনো নেতা বক্তব্য রাখে নাই। ইভেন আপনাকেও বিরোধিতা করে কখনো বক্তব্য রাখে নাই। কিন্তু যখন আপনি
শিক্ষকদের যোগ্যতা নিয়ে কথা বলেছেন, অস্তিত্বে আঘাত করেছেন, তখনই কেবলমাত্র শিক্ষকরা বিভিন্ন ভাবে আপনার বক্তব্যকে শুধুমাত্র বিশ্লেষণ করেছে। আপনি বলেন আমাদের কোন বক্তব্য, সকল বক্তব্য লাইভ হয়েছে, কোন বক্তব্য সরকারের বিরুদ্ধে করেছি? সরকারকে অসহযোগিতা করেছি কোথায়? ডিজি মহোদয় ডেকেছে, আমরা সাথে সাথে সাড়া দিয়েছি। আপনি ডেকেছেন, আমরা সময়ের আগে উপস্থিত হয়েছি। মাননীয় চাপা আপা আমাদের, তিনি ডেকেছেন, আমাদের প্রতিনিধি গেছেন, উপদেষ্টা ডেকেছেন, গেছেন। এরপরে সর্বশেষ যখন বসা হয়েছে তখনও আমরা গেছি। কবে সরকার ডাকছে আমরা যাই নাই। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো যখন যে সময় ডেকেছে, ইকবাল ভাই বলেছে একটি গোয়েন্দা সংস্থার অফিসে আমরা 5.5 ঘন্টা পর্যন্ত ছিলাম, একটি গোয়েন্দা সংস্থার অফিসে আমরা 3.5 ঘন্টা পর্যন্ত ছিলাম। আপনি বলেন সরকারের কোন এজেন্সি ডাকলে আমরা যাই নাই, সরকারের কোন ব্যক্তি ডাকলে আমরা যাই নাই? তাহলে আপনার কথাগুলো কি সত্য? আপনি বলেন বিরোধী দলের পালে হাওয়া লাগানোর জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি আন্দোলন করেছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্তিশালী সংস্থা। আপনি পালে প্রমাণ করে, আপনাকে চ্যালেঞ্জ করলাম, বিরোধী দলের আন্দোলনের পালে হাওয়া তো দূরের কথা, বিরোধী দলের আন্দোলনের সাথে সংশ্লিষ্ট তো বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর কেউ ছিল না। আপনারা দেখেছেন যখন বিরোধী দলের আন্দোলন হয় তখন হোটেলগুলো ঢাকা শহরে কিন্তু রেড দেওয়া হয়েছিল। আমাদের শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করেছে। সর্বশেষ আমরা দেখেছি, আমরা কিন্তু একটা টিম গঠন করেছিলাম, যদি আমাদের কোনো শিক্ষককে অ্যারেস্ট করা হয় আপনারা সাথে সাথে আমাদের কেন্দ্রে মেসেজ দিবেন, আমরা ব্যবস্থা নিব। কিন্তু পুলিশ বাহিনীর ভাইদের ধন্যবাদ জানাই, একজন শিক্ষককে অ্যারেস্ট করে নাই, অথচ বিরোধী দলের আন্দোলনে কিন্তু অনেকেই অ্যারেস্ট হয়েছে। তাহলে আপনার নেটওয়ার্ক এত দুর্বল, আপনি বুঝতে পারলেন না বিরোধী দলের হাওয়া লাগানোর জন্য যদি ওই ঢাকার রাজপথে বসা হইতো তাহলে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা কি এতই দুর্বল ছিল? তারা বিষয়টি জানে না। একজন পুলিশও কিন্তু আমার একজন শিক্ষককে কিন্তু অ্যারেস্ট করতে পারে নাই, কারণ যাকে একটু সন্দেহ করা হয়েছে তার মোবাইলটি চেক করে দেখা হয়েছে। আপনার মোবাইলে দেখান তো, আপনি যে ওখানে উপস্থিত ছিলেন, আপনার ফেসবুকে বের করেন, আপনি যে শিক্ষক আন্দোলনে এসেছেন আপনার স্ট্যাটাসগুলো দেখি। এরকম ভাবে পুলিশ যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছে না এরা সত্যিকারেই কিন্তু এই শিক্ষক আন্দোলনে এসেছে। তাহলে আমি অনেক বন্ধুদের খবর বলি, এখন আমি তো দায়িত্ব নিয়ে কথা বলি, আমি আপনাদের সেক্রেটারি দায়িত্ব নিয়ে কথা বলি না। সুতরাং আমি তো আজকে মন্ত্রীর কথা বলি, বিরোধী দলের পালে হাওয়া লাগানোর কথা আপনি বলেছেন, এটি একটি বড় উস্কানিমূলক কথা আপনি বলেছেন। এটি শিক্ষকদের হৃদয়ে আপনি আঘাত করেছেন। আপনাদের শিক্ষকদের ন্যায্য দাবিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য আপনি একটি অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য এই কাজটি করেছেন। আমরা বুঝি আপনারও ইতিমধ্যে স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে, তাহলে এত বেসামাল কথাবার্তা কেন আপনি বলবেন? সর্বশেষ যে কথাটি আপনি বলেছেন আমরা নাকি শিক্ষার্থীদের জিম্মি করেছি, আপনাকে আরো অনেকবার বলেছি মাননীয় মন্ত্রী, শিক্ষকদের জিম্মি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ করে নাই, শিক্ষকদের জিম্মি করেছেন আপনি মাননীয় মন্ত্রী। কারণ আপনি গ্রীষ্মের ছুটি যখন শীতে নিয়ে গেছেন, এই 12 দিনের ছুটিতে অনেক শিক্ষক অনেক শিক্ষার্থী অসুস্থ ছিল, তারা ইন্ডিয়া চিকিৎসা করতে যেতে পারে নাই। অনেক ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণে যাবে, তাদের হোটেল মোটেল বুকিং দেওয়া ছিল, আপনার কারণে ছুটি বাতিল হওয়ার কারণে তারা সেই ঘুরতে যেতে পারে নাই। তাহলে কি আমরা জিম্মি করলাম না আপনি জিম্মি করলেন? কোন কারণে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি মাননীয় মন্ত্রী, আপনি বছরের প্রথম একটি ক্যালেন্ডার করেছেন, শিক্ষা ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে যদি গ্রীষ্মের ছুটি শীতকালে নেওয়ার কথাই থাকে তাহলে আপনি গ্রীষ্মের ছুটি দিলেন কেন? আপনি কি তখন জানতেন না এবার ডিসেম্বরে নির্বাচন হবে? তাহলে মনে করি আপনার ওই ক্যালেন্ডার করার সময় যোগ্যতার ঘাটতি ছিল ক্যালেন্ডার করতে। শিক্ষা যোগ্যতা নিয়ে কথা বলেন, শিক্ষা পঞ্জিকা যখন করেন বই করে বই ফেরত নিয়ে আসলেন, ছুটি দিয়ে সেই ছুটি বাতিল করলেন। যোগ্যতার ঘাটতি কি মাননীয় মন্ত্রী আমাদের, নাকি যোগ্যতা ঘাটতি আপনার? আজকে আপনার কাছে প্রশ্ন করতে চাই, যদি আর কখনো শুনি যে শিক্ষকরা আন্দোলন করছে শিক্ষার্থীদের জিম্মি করে, এটি ওই অভিভাবকরাও বিশ্বাস করে না। কারণ এই আন্দোলনের সাথে অভিভাবকদের সংশ্লিষ্টতা ছিল, এই আন্দোলনের সাথে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা ছিল। আপনি জোর করে কিছু স্কুল খুলেছিলেন, সেই জোর করে যে স্কুলগুলা খুলেছিলেন সেই স্কুলে শিক্ষকরা ছিল ব্যানার নিয়ে দাঁড়িয়ে ধর্মঘট অবস্থান, ধর্মঘট, আর শিক্ষার্থীরা বুকে প্লেকার্ড লাগিয়ে মাঠে বসে মিছিল দিচ্ছে। আমার শিক্ষক রাস্তায় কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই। আমি 20 টাকা বেতন দিয়ে সরকারি স্কুলে পড়তে চাই।
মাননীয় মন্ত্রী, আপনার নেটওয়ার্ক দুর্বল বিদায় কিন্তু আপনি সেই মিছিলও শুনেন নাই, অভিভাবক এবং শিক্ষার্থীদের পালসও আপনি বুঝেন নাই। যোগ্যতার কথা বলে আর মানুষকে বিভ্রান্ত করা যাবে না, কারণ আপনি যোগ্যতা নিয়ে কথা বলেন যখন, তখন আপনার উপমন্ত্রী বলে বেসরকারি শিক্ষকদের আরো বেশি যোগ্যতারা। সুতরাং কার কথা বিশ্বাস করব? তাই আজকে এই অনুষ্ঠান থেকে মাননীয় মন্ত্রীকে বলি, আপনাকে সর্বশেষ একটি কথা বলতে চাই। আপনি আমাদের অভিভাবক, যতদিন মন্ত্রণালয়ের মন্ত্রী থাকবেন ততদিন এই শিক্ষক কর্মচারীদের অভিভাবক থাকবেন আপনি। কিন্তু আজকে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী জানে এই স্বাধীন বাংলাদেশে একটি যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 37,500 প্রাথমিক বিদ্যালয়কে যখন জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন এবং বলেছিলেন আগামীতে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাও জাতীয়করণ করা হবে, তারপরে 50 বছর পরে তারই সুযোগ্যতায় আমাদের অভিভাবক এই বাঙালি 18 কোটি বাঙালির কান্ডারির হাত থেকে আমরা পেয়েছি 2টি কমিটি। কিন্তু আজকে আপনি সেটা নিয়েও তালবাহানা করতেছেন, কারণ গত 19 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে। আজকে কত তারিখ? 8 তারিখ। আজকে পর্যন্ত কেন সেই 2টি কমিটি করা হলো না? এটিও শিক্ষক সমাজ জানতে চায়। যত তালবাহানাই করেন না কেন, কমিটি আপনাকে করতে হবে এবং আমাদেরকে অন্তর্ভুক্ত রাখতেই হবে। আপনি না রেখে পারবেন না। হয়তো আপনি তালবাহানা করবেন, কিন্তু এই কমিটি করার সুযোগও আপনি হয়তো একদিন পাবেন না। সুতরাং আমরা দাবি করছি অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত 2টি কমিটি করুন, আমাদেরকে অন্তর্ভুক্ত রাখুন। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এখন বিশ্বাস করতে শিখেছে অভিভাবককে। কারণ এই আন্দোলনের মধ্য দিয়ে আপনি বলেছেন আমরা এমনি আন্দোলন করি। আমি বসে বসে অনেকে প্রশ্ন করছে আন্দোলন নাকি বিফলে গেছে। আমি কয়েকটি পয়েন্ট শুধু বলি আমাদের আন্দোলনের কি পেয়েছি। আমরা আন্দোলনের প্রথম যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই জাতির সামনে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মাঝে একটি যে পাহাড় সম বৈষম্য ছিল, যেটি আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, বিভাগীয় সমাবেশ করেছি, জাতীয় সমাবেশ করেছি, কিন্তু আমরা মনে হয় জায়গা মতো পৌঁছাতে পারি নাই। এবার সেই আন্দোলনের ফলে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যে বিশাল একটি বৈষম্য আছে এটি জাতির সামনে তুলে ধরা গেছে। এটি একটি বড় আমাদের অ্যাচিভমেন্ট। আজকে মন্ত্রী নয়, এমপি নয়, জনপ্রতিনিধি নয়, সাধারণ জনগণ পর্যন্ত জেনে গেছে এই দেশে শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি একটি বিরাট বৈষম্য চলছে। এটি আমাদের এই আন্দোলনের ফসল। এরপরে কি কখনো সরকারিদের সাথে কোনো সুযোগ সুবিধা একসাথে পাই নাই। 5% প্রণোদনা একই সাথে প্রজ্ঞাপন দিয়েছেন, এটিও এই আন্দোলনের ফসল। এরপরে যদি বলি সমস্যা নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই 73 থেকে 23 50 বছর পরে এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য 2টি কমিটি করার ঘোষণা দিয়েছে, এটিই আন্দোলনের ফসল। আমার রাজু ভাই বলেছে গাড়ি লাইনে উঠছে, এখন শুধু চালানো দরকার। মাননীয় মন্ত্রী আপনি বুঝতে পারেন নাই, এই কমিটি যখন করা হবে এই কমিটি সেই গাড়ি, এই গাড়ি নির্দিষ্ট গন্তব্যে যাবে এবং সেই গাড়ির স্টিয়ারিং এ থাকবে বাংলাদেশ শিক্ষক সমিতি, পিটিও সহ শিক্ষক নেতৃবৃন্দ। সুতরাং গাড়ি কিন্তু তার গন্তব্যে যাবে এবং গন্তব্যে গিয়ে ওই ফিতাটি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কাটবে এবং তার মুখ থেকে আমরা জাতীয়করণের ঘোষণা পাবো। এটি হচ্ছে এই আন্দোলনের ফসল। আপনি ভাবতে পারছেন যে আমরা কি অতিরিক্ত। এরপরে যেটা হয়েছে আরেকটি ফসল আমাদের আছে, সেটি কি আপনারা যেটা বলেছেন 4% কর্তন যে অত্যন্ত অমানবিক, এটি সরকারের সকল পর্যায়ে বিশ্বাস করেছে যে না, এটা হতে পারে না। গোয়েন্দা সংস্থা, মন্ত্রী, এমপি থেকে শুরু করে যারা আছে সবাই এক ব্যক্তি স্বীকার করেছে কোন অবস্থায় অতিরিক্ত সুযোগ সুবিধা না দিয়ে অতিরিক্ত 4% কর্তন করতে পারে না। সুতরাং এই আন্দোলনের ফসল শুধু একদিকে না। এরপরেও বিশ্বাস করি আন্দোলনের সবচেয়ে বড় ফসল হলো শিক্ষকরা
তাদের দাবি আদায়ের জন্য একটি প্ল্যাটফর্মে দাঁড়াইছে এবং আগামী দিনে সকল আন্দোলন এবং কর্মসূচির মধ্যে দিয়ে তাদের ন্যায্য অধিকার দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সেই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে সারা বাংলাদেশে। আপনি এখনো বুঝতে পারেন নাই এই আন্দোলনটি কোন পর্যায়ে গেছে, সেটি বুঝছে কেবলমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা। এই আন্দোলনের ফসল কি পাওয়া গেছে বা কি হবে। আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে শুধু শেষ বাক্যটি বলে যায়, আপনারা আস্থা রাখবেন 5 তারিখ বুঝি না আর 10 তারিখ বুঝি না, কারণ ইতিমধ্যে 5 তারিখ সরকারিভাবে একটি প্রোগ্রাম থ্রো করার জন্য কয়েকটি কমিটি করেছে, কিন্তু আপ্যায়ন কমিটি করেছে, অভ্যর্থনা কমিটি করেছে, কাট করা কমিটি করেছে, কিন্তু এরা করবেটা কি সেইটা কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। দেখছেন কেউ? অনুষ্ঠানটা কি হবে আছে কেউ জানি? এখন পর্যন্ত কোনো জায়গায় জানি না অনুষ্ঠানটি কি হবে, কিন্তু জানছি কি অভ্যর্থনা কমিটি করা হয়ে গেছে, কার্ড প্রস্তুত করা কমিটি করা হয়ে গেছে, ইভেন কি উপজেলায় ইউনোদের নেতৃত্বে উপজেলা ভিত্তিক কমিটি করা হয়ে গেছে। কিন্তু কমিটির কাজটা কি করা হবে? কারণ আমরা একটি দাবি করেছি যে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি আমরা, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আস্থা আকাঙ্ক্ষার ঠিকানা, উনি শুধু সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘোষণা দিবেন। কি দিবেন আমরা জানি না, উনি কি বলবেন সেটাও আমরা জানি না। আমরা নিঃশর্তভাবে ওনাকে 5 লক্ষ শিক্ষক কর্মচারীর প্ল্যাটফর্মে এসে শুধু ওনার কথাগুলো শিক্ষক কর্মচারীরা শুনতে চায়। আমরা শুধু এই দাবিটি করেছি, ইতিমধ্যে সেই দাবি নিয়ে বন্ধুরা কাজ করা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি সে 5 অক্টোবর হোক আর যখনই হোক, তবে সেটা অবশ্যই নির্বাচনের আগে হবে, এবং সেই নির্বাচনের আগে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে সমন্বয় সেটি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে হবে। এই জায়গাটুকু শুধু আমরা আস্থা রাখি এবং বিশ্বাস করি। সর্বশেষ আপনাদেরকে আরেকটু আস্থা রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা এই কথাটি মনে রাখবেন, যে দেশে একজন বঙ্গবন্ধু থাকে, যে দেশে একজন শেখ মুজিব থাকে, ওই দেশে স্বাধীনতার জন্য চিন্তা করতে হয় না। যে দেশে একজন শেখ হাসিনা থাকে, ওই দেশে উন্নয়নের জন্য দাবি আদায়ের জন্য কিছুই করতে হয় না। কিন্তু কখন রাজপথে যেতে হয়? যখন একজন শেখ হাসিনার পরেও দেখি এইরকম একজন ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী থাকে, তখনই কেবলমাত্র রাজপথে যেতে হয়। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলার পরেও যখন কমিটি হয় না, মাননীয় প্রধানমন্ত্রী বলার পরেও যখন আমাদেরকে আবার অন্য কালার দেওয়া হয়। আপনি বলেছেন, শেষ কথাটা বলেই শেষ করি, আমরা কারা আন্দোলন করেছি তাদের নাকি চিনে রেখেছেন। মাননীয় মন্ত্রী আপনাকে বলি, 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এবং তার পরিবারও কিন্তু আপনাকে চিনে রেখেছে। অতএব আপনি চিনেন, আপনি তো আমার শেখ কাউসার আহমেদকে অনেকভাবে চিনেছেন, কিন্তু আপনি কি ভাবেন যে দেশের শিক্ষক কর্মচারী আপনাকে চিনে নাই? এদেশের শিক্ষক কর্মচারী আপনাকে চিনেছে এইভাবে যে আজকে যদি শুধু একজন শেখ হাসিনা হতো, রাজপথে দাবি নিয়ে নামতে হতো না। কারণ নামতে হয়েছে কেবলমাত্র ওই শিক্ষামন্ত্রী একজন ডাক্তার দীপুমণি থাকার কারণে। সুতরাং দাবি আমাদের আদায় হবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের কান্ডারি শেখ হাসিনা আছে, আমরা এই বিশ্বাস রেখে এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে আপনারা অস্থির হবেন না। আমরা যেমন মাঠেও আছি, রাস্তায়ও আছি, তেমনি সরকারের সাথে আলোচনায়ও আছি। আমরা কিন্তু বসে নাই। আপনারা শুধু আস্থা রাখুন, সময় মতো ডাক পাবেন এবং ওই ঢাকার শহরে এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী উপস্থিত হবে। সেই প্রত্যাশা ব্যক্ত রেখে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার শিক্ষক সমাজে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কায়সার আহমদ সাহেবকে। আমরা সঠিক উপাধিটা যেটা পেয়েছিলাম বাংলার টাইগার, আমরা 1 থেকে